তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৬৪ জেলায় পুলিশ সুপার পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৬৬ উপজেলায় নতুন ইউএনও দেওয়া হয়েছে। নির্বাচনকে টার্গেট করে এই ধরনের পদায়ন শুরু হয়ে গেছে। এরই মধ্যে আপনারা জানেন নির্বাচন কেন্দ্র করে আর কি হলো, এ নিয়ে আজকে আইসিএল স্টিল গণতন্ত্রের কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে যুক্ত হয়েছেন, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার ডানে আছেন জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জিএসডি, স্বাগত আপনাকে। তারপর আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, স্বাগত আপনাকেও। আজকে আইসিএল স্টিল গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ। কথা বলতে চাই আগামী নির্বাচন এবং ৬৪ জেলায় এসপি বদল এই প্রসঙ্গে। শুরুতে আসতে চাই জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে। লটারির মাধ্যমে এই যে পদায়ন করা হচ্ছে এবং কয়েকটি রাজনৈতিক দলের দাবিও ছিল যেন লটারির মাধ্যমে করা হয়, এর কারণে সুবিধা অসুবিধাগুলো কি হবে? যদি অসুবিধা এমন হয় যে রাজনৈতিক দলগুলোর কাছে সুবিধা যদি এমন হয় রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতা হবে বা কোনো ধরনের অন্য ধরনের চিন্তা ভাবনা করতে পারেন সরকারি কর্মকর্তারা, যেগুলো আগে হয়েছে, তো সেটি কি এই সময়ের মধ্যে হতে পারে না যে এই সময়টি আছে নির্বাচনের জন্য? আপনার পর্যবেক্ষণ জানতে চাই এই কার্যক্রমের উপরে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আবু নাসের রহমতুল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর কিছুটা আপনিও দিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে যে লটারির মধ্য দিয়ে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের পদায়ন করবার যেই কারণে করা হয়েছে, ধরে নেওয়া হচ্ছে যে যারা নির্বাচনের প্রার্থী হবেন তাদের সাথে সখ্যতা তৈরি হওয়া অথবা তাদের পক্ষে প্রভাবিত করবার মতো বিষয় তৈরি হওয়ার বিষয় যেন না থাকে, সেই জন্য এটি করা হয়েছে। সেটি তো এই সময়ের ভিতরে হওয়াটাই স্বাভাবিক। সখ্যতা তৈরি হওয়ার জন্য যেসব বিষয়গুলা কাজ করে সেগুলা তো কাজ এখনই করতে পারে, সেটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় নয়। আমার প্রশ্নটি অন্য জায়গায়, সেটা হলো সিভিল সার্ভিসের ইতিহাসে এই ঘটনাটা কখনো ঘটেছে কিনা, একটা দিক। ২ নম্বর হচ্ছে যে এই লটারির মধ্য দিয়ে সিভিল সার্ভিসের কর্মকর্তাদেরকে পদায়ন করবার জন্য যে রাজনৈতিক দলগুলোর আহ্বান, সেটি বা কেন? নিরপেক্ষ নির্বাচন করবার জন্য, প্রভাব বিস্তার যেন না করতে পারে সেই জন্য, সেইটি। কিন্তু একই সাথে এই প্রশ্নটি থেকে যায় যে এই সিভিল সার্ভিসের এই কর্মকর্তাদেরকে এভাবে পদায়নের দাবির মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হলাম যে আমরা রাজনৈতিকভাবে চরম একটা অনাস্থার জায়গার ভেতরে আছি, যে আমরা কোনো কিছুই কাউকে বিশ্বাস করা অথবা কোনো পদ্ধতি ব্যবস্থাপনাকে আমরা আস্থা নিতে পারছি না। আপনি খেয়াল করবেন বাংলাদেশের 2টি বৃহৎ রাজনৈতিক জোট দল, জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা প্রায়শই অভিযোগ করেন সরকারের কাছে যে সিভিল সার্ভিস সহ বিভিন্ন জায়গায় পদায়নের ক্ষেত্রে প্রতিপক্ষকে প্রাধান্য দেওয়া হয়েছে। আবার এই পক্ষ অভিযোগ করেন যে না, তাদেরকে প্রাধান্য দেওয়া আছে। এর মাধ্যমে এটি প্রমাণ হয় যে রাজনৈতিক সিভিল সার্ভিস এবং বিভিন্ন জায়গায় সরকারের যেসব পদায়নের জায়গাগুলো আছে, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট প্রত্যেকটা পদায়নে হচ্ছে, নিয়োগ হচ্ছে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। আমরা প্রায়শ মানে সারা বছরে 15.5 বছর বলে এসেছি যে শেখ হাসিনা দলতন্ত্র কায়েম করার জন্য প্রশাসনকে তার আজ্ঞাবহ হিসাবে ব্যবহার করবার জন্য দলীয় লোককে নিয়োগ দিয়েছে, প্রদান করেছে, সব কিছু করেছে। এখন সরকারের কাছে 2টি প্রধান রাজনৈতিক দল যারা আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে, মুখোমুখি হচ্ছে, সেই 2টি দল যখন এই অভিযোগ করে, তার মানে এই প্রশাসন যে রাজনৈতিকভাবে পক্ষপাতপুষ্ট এটি প্রমাণ করে। এবং সম্ভবত সেই পক্ষপাতপুষ্ট প্রশাসনকে নিরপেক্ষ জায়গায় নেওয়ার জন্য এই জাতীয় কাজটি করা হয়েছে। আমি এটিকে কোনো আপাতত এটি একটি সমাধান হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে যাদেরকে দিয়ে নির্বাচন করবেন তাদের ফিট লিস্ট তৈরি করা এবং তার মধ্য থেকে আপনার প্রশাসনের যে নিজস্ব যে মেকানিজম থাকে, একজন কর্মকর্তা কীভাবে ফিট হবেন, ফিট লিস্ট তৈরি করবার ক্ষেত্রে আমরা ডিসি থেকে জানি, এসপি থেকে জানি, সেটি তো দীর্ঘ তাদের পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্য দিয়ে সেই কর্মকর্তার তার দলীয় আনুগত্য অথবা আনুগত্য নয়, নিরপেক্ষতা, সততা সব কিছু যাচাই বাছাই করা হয়। সেটি করবার পরিবর্তে সেটি হয়তো তারা কিছুটা করেছেন, লটারির মাধ্যমে এটা করার মধ্য দিয়ে
এটা ভবিষ্যতের জন্য কোনো ভালো ভালো উদাহরণ তৈরি হচ্ছে না। আপাতত মনে হচ্ছে যে এটি পক্ষপাতপুষ্ট না করবার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন এর মাধ্যমে মানে কেউ কারো উপর অবিচার করা হয়েছে এটি বলতে পারবে না। না, অবিচার করা হয়েছে বলতে পারো না। আপনি তো প্রথমেই বলেছেন, সেটি হচ্ছে যে যেই কর্মকর্তাদেরকে পদায়ন করা হয়েছে তার কর্মকর্তাদের নিরপেক্ষতা সততার জায়গাটা প্রমাণ হবে তো আগামী নির্বাচনে। আপনি এদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে না? উঠবে তো অবশ্যই। এবং যে পক্ষ হারবে সেই পক্ষে প্রশাসনকে ব্যবহার করবার, কিন্তু প্রতিপক্ষকে প্রশাসন ব্যবহার করেছে এই অভিযোগটা করবেই। সুতরাং এই অভিযোগ থাকবেই, কিন্তু অবিচার করা হয়নি এই জায়গা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ প্রশাসনের নাই। জি, আবার আসবো আপনার কাছে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন যেটি বলেছেন যে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা বা অন্যদের অনাস্থার একটা প্রমাণ হচ্ছে এই ধরনের লটারির মাধ্যমে করা, এটি একটি বলেছেন। আরেকটি বলেছেন বিএনপিও যেরকম বলে যে প্রশাসনে যারা যারা আছেন এরা হচ্ছে অন্য দল সমর্থিত, এরকম জামাতও বলে যে এরা অন্য দল সমর্থিত। এইরকম পক্ষপাত দুষ্টতার অভিযোগটা মানে প্রমাণ হয় কিনা আপনাদের এই দাবির প্রেক্ষিতে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এই নিউজ 24-এর সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচক জনাব স্বপন ভাই, তাকেও শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে এটা একটা দুইটা পার্টি থেকে মনে হয় এই ধরনের অভিযোগ, এই ধরনের প্রস্তাব এসছে, লটারিতে করার প্রস্তাব এসছে। লটারিতে প্রস্তাব এসছে মনে হয় না। হ্যাঁ, জামাত থেকে এসছে। যে দু একদিনের মধ্যেই এই লটারির বিষয়টা আমার কাছে কেন যেন মনে হয় যে এগুলি একটা পূর্ব নির্ধারিত একটা বিষয় মনে হয়েছিল। তবু আমি মনে করি মন্দের ভালো, যে পছন্দ অনুযায়ী আমার পছন্দ, ওইখানে আমার লোক দিতে হবে, ওইখানে আমার লোক দিতে হবে, সেই দিক থেকে এটা আমি খারাপ মনে করি না ব্যক্তিগতভাবে। আমার প্রশ্ন হচ্ছে যে যাদেরকে এসপি হিসেবে আগে ঠিক করা হলো তারা কোথাকার, তারা কোন জায়গায় ছিলেন, তাদের আগের পরিচয় কি? এই এসপি যারা হবেন যাদের মধ্যে লটারি করা হলো তারা কি ফ্যাসিবাদীর দোষী হিসেবে কাজ করবেন? তাদের মধ্যে ফ্যাসিবাদের ভূত কতটুকুন বসবাস করছে, এই জিনিসটুকুন নিরীক্ষা করা, এটা তো লটারির মাধ্যমে করা সম্ভব না। যেমন এসপি পদে 50 লাখ টাকা ঘুষের অভিযোগ এই মাত্র কয়েকদিন আগেই কিন্তু উঠেছে। আমি জানি না আপনি যে দেখেছেন কিনা, এটা একজন এসপি পদে 50 লাখ টাকার ঘুষ, এটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে ডিসি বা অন্যান্য পদে যথেষ্ট রকমের টাকার অভিযোগ, যেটা রাজনৈতিক সরকার আমলে, ইভেন আমরা যাদেরকে ফ্যাসিবাদ বলি, আওয়ামী আমলেও এই পরিমাণ অঙ্কের দুর্নীতি বা ঘুষের মাধ্যমে পদায়ন, এটা আমাদের জানা ছিল না। অবাক করার মতো অ্যামাউন্ট গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সো এসপি আপনার এটা এক ধরনের নিরপেক্ষতার জন্য, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের সমর্থন করবে না, এই ধরনের একটা পদক্ষেপ আমি ব্যক্তিগত মনে করি খারাপ না। কিন্তু কথা হচ্ছে যে সর্ষের মধ্যে যদি ভূত থাকে, অর্থাৎ যাদেরকে আপনি এদিকে ওদিকে, এটা তো আর পদায়ন না, এটা তো বদলিকরণ। তো বদলিকরণের মধ্যে যেই তালিকা, সেই তালিকার মধ্যে বহু জায়গার এসপি আমি গত 1.5 বছরে আমরা দেখেছি যে এসপিরা আপনার ওখানকার ফ্যাসিবাদী অপশক্তির যারা দোসর, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা আছে কিন্তু গ্রেফতার করা হয় না, মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, কিন্তু তাদেরকে বিভিন্ন কৌশলে ছাড় দেওয়া হয়েছে। এবং এলাকায় বহাল তবিয়তে এই জুলাই আন্দোলনে যারা প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা মামলার ব্যাপারে সহায়তা করেছে, তাদেরকে পর্যন্ত এলাকায় বিভিন্নভাবে বসবাস করার সুযোগ সুবিধা করে দিয়েছে। এই এসপিরা যদি নির্বাচনের সময় লটারির মাধ্যমেও কোনো এলাকায় যায় এবং তাদের যদি
এজেন্ডা থাকে ফ্যাসিবাদী শক্তিকে সহায়তা করার, তাহলে যে কোনো উপায় তারা করতে পারবে। সেখানে আমার মনে হয় যে এই ধরনের লটারি সাধারণত নির্বাচনী তফসিল ঘোষণা করার পরে এই ধরনের পুনর্বিন্যাসগুলো হয়, কারণ নির্বাচনী তফসিল ঘোষণা করার পরে নির্বাচন কমিশনের হাতে এই রদবদলের ক্ষমতাটা থাকে। তার মানে এটা আবারও হতে পারে, এটা আবার হওয়া উচিত, হতে পারে না, এটা আবারও হওয়া উচিত। কারণ আমার কাছে মনে হয় যে এর পূর্বে ওই রদবদলের আগে আমার মনে হয় যে এর মধ্যে কোনো ফ্যাসিবাদী অপশক্তি আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপর তাদেরকে দায়িত্ব প্রদান করা উচিত। তা না হলে নির্বাচনের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এদের মাধ্যমে ঘটতে পারে। জি, আবার আসবো আপনার কাছে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এই যারা লটারির মাধ্যমে যাচ্ছেন, বদলি হচ্ছেন, আবার কেউ পদায়ন হচ্ছেন পদোন্নতি নিয়ে, নির্বাচনের আগেও তো পক্ষপাতদুষ্টির অভিযোগ আসতে পারে, তখন কি আবারও পরিবর্তনের দাবি নিশ্চয়ই উঠবে? না, শুধু এসপিদের যে এসপি, ইউএনও, বিষয়টা এইভাবে আপনি যদি না দেখি, বৃহত্তর প্রেক্ষিতে দেখেন যে একটি নির্বাচন যেটি আমরা প্রত্যাশা করছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটিকে একটু উচ্ছ্বাসের সাথে বলেন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে, এবং সরকারের বিভিন্ন মহল থেকে বলা হয় যে এটা উৎসব মুখর একটা নির্বাচন। সিইসিও আজকে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বাচনের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এবং নির্বাচন পরিস্থিতি ভালো হবে তফসিল ঘোষণার পর, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, এটা বলছেন। এটা খুব ভালো কথা। আমাদের নির্বাচনটাকে সকলের প্রত্যাশিত একটা সুন্দর নির্বাচন হওয়ার জন্য তাদের সরকারের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একই সাথে আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেখানে এখন দাঁড়িয়ে আছি আমরা সারা দেশে সহ সব মিলিয়ে, যে এই পুলিশ প্রশাসন গত 15 মাসে যে ভূমিকা নিয়েছে, যেমন আমরা রহমতুল্লাহ যেটা বললেন যে ফ্যাসিবাদের দোষর কোথায় কোথায় লুকিয়ে আছে কিনা, সেগুলা এই এসপিরা যাদের পদায়ন করা হয়েছে বা বদলি করা হয়েছে তাদের বিষয় নয়, সমস্ত প্রশাসনের ভিতরে কোথায় কি আছে এটি কিন্তু কোনো ডায়াগনোসিস করা হয়নি। আপনারা দেখছেন যে সচিবালয়ের ভেতরে ডিসির ফিট লিস্ট তৈরি করা বা ডিসির নিয়োগ নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে সিভিল সার্ভিসের কর্মকর্তারা, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বহু জায়গায় যে সরকারি কর্মকর্তারা যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন এই সরকারের আমলে, এবং বিভিন্ন গ্রুপের স্বার্থ সুরক্ষা দেওয়ার জন্য কেউ ফ্যাসিবাদের দোসর বলে অন্যদেরকে বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেরা এই অন্তর্বর্তী সরকার অথবা নির্যাতিত হিসাবে নিজেদেরকে প্রমাণ করবার জন্য যে কাজগুলো করেছেন সেগুলো সরকারি চাকরিবিধি শৃঙ্খলা পরিপন্থী ছিল, কিন্তু এগুলো কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। একই সাথে পুলিশ প্রশাসনের যে বিগত সময়ের সরকারের সময় যারা বিশাল একটা সময় ধরে কাজ করেছে, বিশাল সংখ্যক পুলিশের সদস্য কাজ করেছে, আবার 5ই আগস্টের মতো সময় এই পুলিশের থানা জনতার যে যে বিক্ষোভের জায়গা তৈরি হয়েছিল, সেই পুলিশের মনস্তাত্ত্বিক জায়গায় যেখানে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিকে রিপেয়ার করবারও কোনো উদ্যোগ সরকারের কাছ থেকে খুব ভালোভাবে নিয়েছে আমরা এখন দেখিনি। সুতরাং সব মিলিয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে বা সিভিল পুলিশ প্রশাসন থেকে শুরু করি সমস্ত প্রশাসন একটি ভালো নির্বাচন করবার জন্য যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটি সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে সন্দেহ পোষণ করছি। এই কারণে মাঠ পর্যায়ে যেটুকু আমরা দেখছি তার ভেতর দিয়ে এটি প্রমাণ করা না, তারা তাদের যেই সাংবিধানিক আইনি দায়িত্ব তাদের উপরে দেওয়া হচ্ছে বা সেটিকে সক্ষমতার সাথে পালন করবার ক্ষেত্রে তারা খুব বেশি কি দায়িত্বশীলতার ভূমিকা নিতে পারেন না। আমি উদাহরণস্বরূপ বলি, দেখেন আপনি যে জেলায় যেই নির্বাচনী এলাকায় যেই দলটি প্রভাব বিস্তার করবার মতো জনসমর্থন আছে, অথবা খুব সহজ যদি বলি যে আগামী সংসদ নির্বাচনে যে দলটি বিজয়ী হয়ে সরকার গঠন করবার মতো অবস্থা বিবেচনায় যদি যে কর্মকর্তা নেবেন, এবং ইতিমধ্যে আমরা সেটা দেখেছি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে, যে তারা তাদের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেন নাই, এবং তাদের দোষ ত্রুটি অথবা যারা শক্তিশালী সাংগঠনিকভাবে তাদের অনেক ত্রুটি বিচ্ছুতি থাকবার পরও, তারা অনেক অভিযোগ থাকবার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই।
অর্থাৎ শক্তির ভারসাম্যে প্রশাসন সেদিকে হেলে পড়ার সম্ভাবনা আছে। যেভাবে প্রশাসনকে ব্যবহার করতে পারে শুধু অন্যভাবে নয়, এই যে শক্তির ভারসাম্যের যে খেলা আছে এবং আগামী সরকার কারা গঠন করতে যাচ্ছে সেটার উপরও নির্ভর করেও কিন্তু এই প্রশাসন ব্যবহৃত হবে। কারণ এই পলিটিসাইজড এই প্রশাসন তো আজকের না, আগের। আমি একটু আগে যেটি কথা বললাম যে আমরা দুই পক্ষই অভিযোগ করছি রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে যে এটা পক্ষপাতপুষ্ট প্রশাসন। এখন কেউ আমার পক্ষে থাকবে, কেউ আপনার পক্ষে থাকবে, পক্ষপাতপুষ্ট তো অবশ্যই, নাহলে আপনার পক্ষে আমার পক্ষে থাকার কারণটা কি? এই জায়গা থেকে বেরিয়ে এসে যেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেই নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার আসলে সক্ষমতাটা কি? যেমন ধরুন, এই নির্বাচন কমিশনের জনবল কত? একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য কত জনবল প্রয়োজন হয়? তাকে কত জনবল অন্য বিভাগ থেকে হায়ার করতে হয়, এবং সেই জনবল যদি নির্বাচন কমিশনের বিধি মোতাবেক কাজ না করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা কি নির্বাচন কমিশনের আছে কিনা? তাহলে এই বিষয়গুলো যদি আপনি বিবেচনা দেন, তাহলে নির্বাচন কমিশন আসলে একটি সাচিবিক কাজ করা ছাড়া অন্য কোনো কাজের খুব বেশি সক্ষমতা আমরা অতীতে দেখি নাই, কখনো দেখি নাই। মূলত এই ক্ষেত্রে সিভিল প্রশাসন যারা থাকেন, পুলিশ প্রশাসন যারা থাকেন, তারাই নির্বাচনী মাঠে যে উত্তাপ তৈরি হয়, নির্বাচনী মাঠে যে প্রতিযোগিতা তৈরি হয়, সেই প্রতিযোগিতা তো আমাদের দেশে আমাদের সংস্কৃতিতে যেটা অসুস্থ প্রতিযোগিতার জায়গা তৈরি হয়ে যায়। তাহলে সেই প্রতিযোগিতা আপনাকে সুরক্ষা কে দেবে? এই পুলিশবিহীনভাবে নির্বাচন চিন্তা করা যায়? অথবা আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া নির্বাচন চিন্তা করা যায়? চিন্তাই তো করা যায় না। যদি চিন্তা করা যেত তো আমাদের ভিতরে এত বিচ্যুতি করতো না। সেখানে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, যে মনস্তাত্ত্বিক জায়গা, এবং এটাকে যেভাবেই সরকার চেষ্টা করছে, কিন্তু সেভাবে হয়তো সরকারের একটা প্রত্যাশা তৈরি হচ্ছে যে এটা ভালো করবে। আমরাও চাই ভালো করুক। সেনাবাহিনী নিয়োগ করবার কথা বলা হচ্ছে, সেনাবাহিনী তো পুলিশি দায়িত্ব পালন করতে পারে না, কারণ সেনাবাহিনীর কোনো পুলিশি ট্রেনিং নাই। সেনাবাহিনী হচ্ছে শত্রুকে মোকাবেলা করা, শত্রুকে গুলি করে হত্যা করা হলো তার কাজ, তারপর সীমান্তে গিয়ে। কিন্তু আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে পুলিশ যে ভূমিকা, যে ট্রেনিং পুলিশকে দেওয়া হয়, সেটা সেনাবাহিনীকে দেওয়া হয় না। তারা যেটুকু স্ট্রাইকিং ফোর্স হিসাবে যে কাজটা করে সেটুকু করতে পারে। আপনি অলিতে গলিতে, গ্রামের হাট মাঠ বাজার চিনে না, চিনবার কথা না। তাইলে এই পুলিশ বাহিনী একটা কেন্দ্রে কয়জন পুলিশ থাকবে? আনসার, এই আনসাররা কি করবে? লাঠি হাতে? সব মিলিয়ে যে পরিবেশটা থাকবে, রাজনৈতিক অংশীজন যারা, আমরা রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করব, সরকার, নির্বাচন কমিশন, এটি যদি একটা চমৎকার যদি বোঝাপড়ার জায়গা যদি তৈরি না হয়, সেই জায়গাটা এখনো হয়নি। আপনি হয়নি তো একদমই না, হয়নি তো একদমই না। এরপরে রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে একটা প্রতিযোগিতার জায়গায় থাকবে, তাদের ভিতরে সেটা তৈরি যদি নাও হয়, তাহলে কি হয়? সেখানে সরকার এবং প্রশাসন সেটিকে নিরপেক্ষ জায়গা রাখবার জন্য তার সমস্ত সক্ষমতা দিয়ে কাজ করে। সেই সক্ষমতার জায়গাটা তো আসলে সরকারের কতটা আছে আমি জানি না। কারণ সরকার যে বয়ানের কথা বলে, তার বাস্তবায়নের দিকটা বা মাঠ পর্যায়ে যার অবস্থাটা, সেটি তো সেই জায়গা নয়। আপনি দেখুন, যেখানে মব ভায়োলেন্স হয়ে যায়, মানে সরকার নিন্দা জানায়। অদ্ভুত কথা যে আমি আপনার উপর একটা অন্যায় হয়েছে, আপনি আপনার উপরে নিন্দা জানাবো। সরকার যার দায়িত্ব হচ্ছে আপনাকে সুরক্ষা দেওয়ার, উনি বিবৃতি দেন, নিন্দা জানায় যে এই ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। এর মধ্য দিয়ে সরকার অসহায়ত্ব প্রকাশ করে, এবং একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেটি নিন্দা জানানোর মধ্য দিয়ে যে একটি সরকার যে শক্তির জায়গা, এই যে শক্তির উপর মানুষ ভরসা করবে। সরকার মানে তো পীর সাহেব না যে বসে দোয়া করে দিবে। সরকার মানে হচ্ছে যে তাকে রক্ষা করবে, তার অসহায়ত্বের সময় সরকার পাশে দাঁড়াবে, তার উপরে আক্রমণের সরকার রক্ষা করবে। সেই সরকার যদি দুর্বল চিত্তের সরকার হিসেবে জনগণের প্রতিষ্ঠিত হয়, তাকে দিয়ে ভালো কাজ কিভাবে হবে? একটা বিরতি নিব, বিরতি থেকে এসে আবু নাসের রহমতুল্লাহ আপনাকে শুনবো। দর্শক, বিরতির সময় হচ্ছে, কথা বলছিলাম নির্বাচনে এই যে কেন্দ্র করে যে বদলিগুলো হচ্ছে প্রশাসনে, সেই বদলি এবং নির্বাচনী পরিবেশ নিয়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচন নিয়ে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিরতির আগে শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাই বলছিলেন যে মাঠ পর্যায়ের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদিও তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে যাবে বলেছেন সিইসি, এটির পরও তিনি বলছেন বর্তমান যে পরিস্থিতি এবং পুলিশের উন্নতির জন্য যতটুকু করা সেটি না হওয়ায়
আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বলে ওনার মনে হচ্ছে না, বা একটি ভালো নির্বাচন উনি এখনো আশা করতে পারছেন না, কি বলবেন আপনি? না, সিইসির প্রতি শুভকামনা রইল, তার জন্য তার কথা যাতে সত্যি হয়। সমস্যাটা কি জানেন, সকল নির্বাচন কমিশনারই কিন্তু সব নির্বাচনের আগে এই কথা বলেন যে তফসিল ঘোষণা করার পরে এটা হবে। তফসিল ঘোষণা করার পরে বলেন যে প্রার্থী নির্ধারণ চূড়ান্ত হওয়ার পরেই মার্ক ঠিক হয়ে যাবে। তো গত 1.5 বছরে মানুষের যে প্রত্যাশা ছিল একটি নিরপেক্ষ সরকারের কাছ থেকে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের কাছে আইন শৃঙ্খলা বলুন, দ্রব্যমূল্যর কথা বলুন, দেশের অর্থনৈতিক কথা বলুন, দেশের সামাজিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাই বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু তারা সফলতা দেখাতে পারেনি। দুঃখজনক হলেও সত্য যে এই সরকারটা আমাদের সমর্থিত সরকার। এই দেশের মানুষের সবচেয়ে বেশি সমর্থন পাওয়া সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন কি অবস্থা আছে সেটি নিয়ে আমি বিতর্ক করতে চাই। উনি বলেছেন যে ভালো বোঝাপড়া নেই, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সরকার মধ্যে ভালো বোঝাপড়া নেই। না, আমার মনে হয় বোঝাপড়া আছে। আপনি তো বলেছেন ছিল। আমার মনে হয় যে বোঝাপড়া আছে। বিএনপিকে একরকমের বুঝ দেয়, জামাতে ইসলামী দলগুলোকে একরকমের বুঝ দেয়। দিন শেষে সবাই গিয়ে তাদের প্রশংসা করে, কিন্তু তাদের কাছ থেকে এই দেশের জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা মনে হয় তারা পূরণ করতে পারেননি। তারা আপনার একেবারে মিনিমাম যে প্রত্যাশাটা, তখন ধরেন মানুষের দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকবে, মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের মিনিমাম যে দাবি, সেই দ্রব্যমূল্য তার নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এখনো পর্যন্ত মানুষ সন্ধ্যার পরে বের হতে অনেক চিন্তা ভাবনা করে বের হন। খুবই নিরাপত্তাহীনতায় মানুষ ভোগেন। অর্থনৈতিক সংকট, আমি নিজে এর মধ্যে কয়েকবার আমার নিজের অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলতে গিয়ে আমাকে ম্যানেজারের সঙ্গে অনেক কথা বলতে হয়েছে। আমার চোখের সামনে একেবারে নারী গ্রাহক 2 জন, একজন বলেছেন আমি প্রেগন্যান্ট, স্যার আমাকে এই টাকাটা দিতে হবে, তা না হলে আমি হসপিটালে ভর্তি হতে পারবো না, বলছে আমাকে মাফ করবেন স্যার, আমি কবে আসব, আমি বলতে পারি না, স্যার আমার টাকা লাগবে, আমি আপনাকে ফোনে জানাবো, কবে জানাবেন স্যার, আমি বলতে পারি না। আরেকজন 1 সেকেন্ডের মাথায় আরেকজন নারী বলেছেন যে স্যার আমার হাজবেন্ডের চেক এইটা, আমার চেক এইটা, আমাকে কিছু টাকা না দিলে আমি বিপদে আছি, বলে যে সরি আমি বলতে পারবো না। আমি গত সপ্তাহে এসেছিলাম, আপনি বলেছিলেন এই সপ্তাহে আসতে, হ্যাঁ বলেছিলাম কিন্তু আমি পারছি না। এই দেশের ব্যাংকে, সেই ব্যাংকে তার নিজের টাকা মানুষ উঠাতে পারে না। অর্থনৈতিক এইরকম মন্দা আমার মনে হয় আমার জীবনে আমি কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা সেম। আপনি প্রতিদিন যা ঘটছে, আপনি ফ্যাসিবাদের আমলে আমরা বলি বিনা বিচারে হত্যাকাণ্ড, বিনা বিচারে মানুষ খুন, তারপরে ইয়া করা। আপনি গতকালকের খবরের কাগজ আপনি দেখেছেন যে 31 জন মানুষ সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এটা যদি একটা রাজনৈতিক সরকারের আমলে হতো তাহলে এটা না তুলকালাম কাণ্ড হয়ে যেত, কিন্তু কোনো টু শব্দটি নাই। কেন নাই? ওই যে আপনি বলেছেন যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া নাই, আমি বলেছি আছে। এই বোঝাপড়া আছে বলেই কোনো রাজনৈতিক দল সরকারকে বিপদে ফেলতে চায় না বলে এই বোঝাপড়া দিয়ে কি নির্বাচন ভালো হবে? ওই যে যার যার সুবিধা, আপনি একদিন আগে বললেন লটারির কথা, পরের দিন লটারি হয়ে গেছে, তাহলে তারা সন্তুষ্ট থাকবে। আবার আরেক দল যদি বলে যে না এইভাবে করতে হবে, পরের দিন ওইটা করবেন, ওটার পরে তারাও সন্তুষ্ট থাকবে। আপাতত নিজের ভালোটা তো রক্ষা করা চাই। ধন্যবাদ আপনাকে। তো এই কারণে এটা কিন্তু মারাত্মক ক্ষতির মুখোমুখি হবে। আপনি বলবেন দেখি 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 করতে করতে সময় শেষ। ইতিহাসের সর্বোচ্চ সর্বসেরা নির্বাচন আপনি উপহার দেবেন, আর নির্বাচনের আগের দিন আপনি বলবেন যে এরকম তো কথা ছিল না, এরকমটা কেন হলো,
আমরা একটু খতিয়ে দেখছি, তাতে করে পার পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে শহীদুদ্দিন মাহমুদ স্বপন। এরকম সন্তুষ্টি করতে থাকলে জনগণের ভাগে কোনো সন্তুষ্টি কি জুটবে? না, প্রথমত হচ্ছে যে আমি ইতিহাসের কোনো সেরা নির্বাচন চাই না, আমি একটা ভালো নির্বাচন চাই। মানে ইতিহাসের সেরা নির্বাচন হওয়ার যে কন্ডিশন দরকার, যে শর্ত দরকার, সে শর্তগুলো তো এখানে পূরণ হয়নি। সুতরাং ইতিহাসের সেরা নির্বাচন আমি প্রত্যাশা কেন করছি? আমি মনে করছি যে একটি ভালো নির্বাচন হওয়ার মধ্য দিয়ে যে ক্ষমতার পালাবদল, যেটা আমরা সবসময় যেটা বলবার চেষ্টা করেছি, ক্ষমতার রূপান্তর, সেটি তো আর হচ্ছে না। ক্ষমতার পালাবদল হবে, এক সরকার থেকে আরেক সরকার, অন্তর্বর্তী সরকার থেকে আরেক সরকার ক্ষমতা গ্রহণ করবে। সেই সরকার কিভাবে দেশ চালাবে সেটা। সুতরাং এই জায়গায় যে বিষয়টি হচ্ছে যে এই সরকারের পক্ষে আসলে ইতিহাসের সেরা নির্বাচন করা কঠিন। আপনি যদি চিন্তা করেন সরকারের পক্ষেও যদি একটু বলি, সেটা হলো যেই ঘটনা, যে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পরে সরকারটি যখন দায়িত্ব নিয়েছে, তার পরবর্তী সময়গুলা এবং তার অতীতের সরকার যেই কাজগুলো রেখে গেছেন, তাতে করে এই সরকারটা ঘুরে দাঁড়াবার জন্য যে সময় দরকার, সে সময় খুব যথেষ্ট পরিমাণ আমি মনে করি না। 15.5 বছরের দুঃশাসনের জায়গা থেকে সেইগুলোকে ধুয়ে মুছে ফেলে একটি নতুন জায়গা তৈরি হওয়ার বিষয়টা এত সোজা ছিল না। রাজনৈতিক দলগুলোর সমর্থনের সাথে অসহযোগিতাও কি ছিল? আমি পরিষ্কারভাবে এটা বলি, আমরা সকলেই বলি যে এই সরকারকে আমরা সহযোগিতা করেছি, কিন্তু এই সরকার সবচেয়ে বেশি পরিমাণ বিষয়কে অ্যাড্রেস করতে হয়েছে, সমস্যাকে অ্যাড্রেস করতে হচ্ছে, এবং লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করতে হয়েছে, এবং এটা নিয়ে আবার অসন্তুষ্টি প্রকাশ হয়েছে। মানে সকলের সহযোগিতার মধ্যে কেমন জানি এক ধরনের অসহযোগিতা তো ছিলই, না হলে সরকার কমফোর্টেবল জায়গা সরকার যে সবসময় ছিল তা তো নয়। এবং এই সুযোগটা আমরা যাদেরকে সকলে মিলে আমরা যেটা বলি যে ফ্যাসিস্টের দোসর, অমুক সমুক, আসলে ফ্যাসিস্টের দোসররা অথবা যাদেরকে আমরা মনে করি যে তারা এই দেশটাকে তলানিতে নিয়ে গেছেন, তারা ফিরে আসবেন, ফিরে আসার চেষ্টা করবেন আমার আপনার মধ্য দিয়েই। তো কিন্তু ঠিক না, সেই কাজটা তো তখনই ভালোভাবে করতে পারবেন যখন আমি আপনি এবং সরকার মিলিয়ে যারা নিজেদেরকে একটা ঐক্যের জায়গায় রাখবার কথা ছিল, সেই ঐক্যের জায়গায় আমরা রাখতে পারিনি। আমরা নানাভাবে বিভাজিত হয়েছি, এবং বিভাজনের কারণে বিভাজন অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। এবং আমরা যে বুলিং করেছি, যেভাবে একে অপরকে আক্রমণ করেছি, এমন ভাষা প্রয়োগ করেছি, জুলাই অভ্যুত্থানে যারা সংগঠিত করেছে তাদেরকে নিয়ে যেভাবে করেছি, বা প্রতিপক্ষকে যেভাবে ঘায়াল করবার চেষ্টা করেছি, এগুলো তো আসলে জুলাই পরবর্তী রাজনীতিতে যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়ার কথা ছিল, যে মনস্তাত্ত্বিকভাবে রাজনীতিটা কীভাবে দেখবো এই দেশের রাজনীতিবিদেরা, যে 15.5 বছরের দুঃশাসনটা আমরা রাজনৈতিক দলগুলো সবাই চেষ্টা করিও আমরা সেটাকে আমরা পরাভূত করতে পারিনি। ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ বুক পেতে দিয়ে যে আন্দোলনের বিজয়টা লাভ করলো, সেই ফলটা ভোগ করব আমরা রাজনৈতিক দলসমূহ। কিন্তু সে ফলটা ভোগ করবার জন্য যে পরিবেশটা তৈরি করবার দরকার, যে দায়িত্বশীলতা জায়গাটা ধারণ করবার দরকার, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা আনা দরকার, পরস্পরের মত সহিষ্ণুতা দরকার, এবং তথাকথিত বিভিন্ন নামে মব সন্ত্রাস তৈরি করবার যে ঘটনাগুলো ঘটেছে, এর মধ্য দিয়ে তো মনে হয় যে এখানে আসলে আমরা অতীত সরকারের যেসব দুঃশাসনের স্মৃতির কথা বলি, সেই স্মৃতিগুলো সব আমার সামনে আছে। এই সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে, নিরীহ মানুষের উপর আক্রমণ করেছেন, নারীর উপর আক্রমণ করেছেন, আপনি নারীকে মানে বুলিংয়ে শেয়ার করেছেন, আপনি যেই নারীরা এই আন্দোলনে সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রী বোনেরা যারা মানব ঢালের মতো তৈরি করেছে, তাদেরকে কিভাবে আপনি অপদস্থ করেছেন, কিভাবে তাদেরকে রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলেছেন। এরপরে নতুন করে বয়ান তৈরি করছেন, তাদের 5 ঘন্টা কর্মঘণ্টা করবেন। মানে এই নারীরা যেন লেখাপড়া না করে, এই নারীরা ঘরের ভিতরে চলে যায়, এই নারীরা যেন চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতায় সামিল না হয়, এই নারীদের কিভাবে আরও গৃহবন্দী করা যায় সেই কাজটি করছি। অথচ এই নারীরা না থাকলে আমি আপনি কেউ কিন্তু জুলাইতে শহীদ হতে যাইনি। এই 5 ঘন্টার কথা সরকার বলেনি, সরকার বলে না, দাবি তো করছেন রাজনীতি আলোচনা আসছে তো। জি, এটা আর ছোট্ট করে বলি, এই যে কমিশনে এই নারীর ক্ষমতায়ন নিয়ে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো যেভাবে উনি ছিলেন, তো এর আগে উনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, বিরোধী দলের ছিলেন। বাংলাদেশের নারী দুরবস্থা কেন রে ভাই? আর সংরক্ষিত আসন করলেন, হয় না কেন? নারীর ক্ষমতায়ন হয় না। নারীর ক্ষমতায়ন হয় না এই কারণে নারীর প্রতিনিধিত্ব হয় না। নারী কিন্তু নারীর প্রতিনিধিত্ব না, নারীর স্বার্থ নিয়ে যিনি কথা বলবেন, নারীর অধিকার নিয়ে যিনি কথা বললেন, উনি হলেন নারীর প্রতিনিধিত্ব।
সেই প্রতিনিধিত্ব করবার জন্য কমিশনে আমরা বলেছিলাম যে 100 আসনে সরাসরি নির্বাচনের দাবি। মোটা দাগে বড় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য তৈরি করলো যে না, এই নারীদের এই প্রতিনিধিত্ব করা যাবে না, তাদেরকে সংরক্ষিত আসনে যা বিবেচনা প্রসূত আপনি যেভাবে অতীতে আমরা কি সঙ্গীত শিল্পী কি জানি নাম, মানে সেখানে মানে ধর্মভিত্তিক দল নয়, সবাই মিলে এই কাজটা করলো, করেছে আবার একটা সবাই মিলে। ধর্মভিত্তিক দল তো এটা রাজি না। জামাত ইসলাম মানে কখনো কখনো নারীর এই প্রশ্ন বলেছে না, সরাসরি নির্বাচন দিয়ে হবে না, একটু প্রগ্রেসিভ কথা বলছে, অন্যরা তো নাই। আর অন্য দলগুলো বলছে না, এই পরিস্থিতিটা হবে না। মানে যেটি সবচেয়ে বেশি মানে এখানে অনাগ্রহ ছিল সবার। আজকে প্রথম আলোটাতে একটা প্রবন্ধ আছে, পড়ে দেখবেন, সবচেয়ে আকাঙ্ক্ষার জায়গা ছিল যে প্রতিটা 2008, 2006 প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের ভীষণ একটা থাকে নারীকে নিয়ে। আমি আজকে পড়ছিলাম, আজকে প্রথম আলোতে আছে, বিএনপি 2008 সালে নারীদেরকে নিয়ে কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, এবং তার আগে কি বলছে, তার কোনোটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে নাই। অর্থাৎ নারীকে পিছিয়ে রাখবার জন্য, সমস্ত যে পথটা বন্ধ করে দেওয়ার জন্য যে কাজগুলো করা হয় সবগুলো করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। একটা বিরতির সময় হয়েছে দর্শক, একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন আরআই সিলসিলার জনতন্ত্র গণতন্ত্র। জনাব আবু নাসের রহমতুল্লাহ, আপনার কাছে আসতে চাই, ইউ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির একটি অংশের বৈঠক হয়েছে, যেখানে রাজনৈতিক ময়দানে দাবি আছে যাতে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর হিসেবে যেন রাজনীতিতে অংশগ্রহণ করা বা নির্বাচনে অংশগ্রহণ না করে, এবং সেখানে বলেছে এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, হওয়া সম্ভব নয়। বিষয়টা হচ্ছে যে ফ্যাসিবাদী সহযোগী, মূল ফ্যাসিবাদী তো এখন মানে মোটামুটি বুক উঁচিয়ে, মাথা উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্রামে গঞ্জে। এইখানে ফ্যাসিবাদীর একটু ফ্যাসিবাদের দোসর, তার মধ্যে আমার মনে হয় যে বর্তমান গভর্নমেন্টের কিছুটা স্নেহধন্য বা কিছুটা আস্থার জায়গায় রয়েছে যে অংশটা, আনিসুল ইসলাম মাহমুদ, সেটাই আনিসুল ইসলাম মাহমুদ। এটা তার ব্যাপারে আপনি জানেন যে সব সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে তিনি বেশ জাতীয়ভাবে খ্যাতিমান ব্যক্তিত্ব। তা আবার ভাগ্যক্রমে এখন যিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, একই এলাকায়, এবং তাদের পুরনো একটা সখ্যতা আছে, এটা বাজারে শোনা যায় না। ফ্যাসিবাদের দোসর বলে এক গ্রুপকে আপনি নিষিদ্ধ করতে চান, তাদেরই একটা অংশকে একেবারে আড়ম্বর অনুষ্ঠান করে তারপরে জাতীয় কাউন্সিল না কি যেন একটা করলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেখানে তো কেউ বাধা টাধা দেয় নাই। অর্থাৎ ফ্যাসিবাদ হোক আর যাই হোক, যদি ক্ষমতাবানদের ছায়া থাকে মাথার উপরে, দোয়া থাকে, স্নেহ থাকে, ভালোবাসা থাকে, তাহলে তার ফ্যাসিবাদী আচরণটা মুছে যেতে বাধ্য। আপনি দেখবেন এখন কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি অনেকেই আছেন, যাদের আশেপাশে ডানে বামে অনেক এলাকার গণ্যমান্য ফ্যাসিবাদের দোসররা কিন্তু টাকা পয়সার জোরে হোক আর সম্পর্কের খাতির হোক, তাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে। এবং প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে যে আমরা কিন্তু এদেরকে ক্ষমা করে দেব। তারপর এই জাতীয় কথাবার্তা আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে থেকেই কেউ কেউ বলছে, মামলা প্রত্যাহার করা হবে, মামলা প্রত্যাহার করা, বিভিন্নভাবে কথা বলা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এইটা ইউ তো গভর্নমেন্টের কোনো কনসার্ন ছাড়া এটা করেছে, এটা আমার কাছে মনে হয় না এটা গভর্নমেন্টের কোনো ইন্ধন এখানে আছে বা এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আমি মনে করি। আর ধন্যবাদ আপনাকে। শহীদুদ্দিন মাহমুদ শপথ এই প্রসঙ্গে যুক্ত করবেন। আরেকটা হচ্ছে আরপিও সংশোধনী বাতিলের দাবিতে বাম জোটের বিক্ষোভ হয়েছে। সেখানে আপনি জানেন যে এই আরপিওতে এমন আছে যে একটি আসনে 20টি মাত্র বিলবোর্ড থাকবে, পোস্টার থাকবে না, প্রচারণা অন্যভাবে থাকবে। প্রথমত হচ্ছে যে আরপিও যে করলেন, আপনি কার সাথে কথা বলছেন? আপনি খেলবেন আমাকে দিয়ে, আমি হলাম খেলোয়াড়, উনি হলেন খেলোয়াড়, নির্বাচন করবো আমি কিভাবে নির্বাচনটা ভালোভাবে করতে পারি সেই জন্য আরপিও, ওকে? নাকি নির্বাচন কমিশন কিভাবে চলবে সেই জন্য আরপিও, নাকি আমাদের জন্যই? তো তাহলে সে আরপিও করবার আগে আপনি কারোর সাথে কথা বললেন না। এটা তো একটা চরম স্বৈরাচার বললে আর মহা স্বৈরাচার এই নির্বাচন কমিশন, যে কখনোই কোনো আরপিও করবার ক্ষেত্রে অংশীজনদের সাথে আলোচনা ছাড়া এরকম করা হয়েছে আমার মনে হয়। এবং ফ্যাসিবাদী আমলেও বোধহয় এরকম করা হয়নি। আপনি দেখুন এই আরপিওতে 20,000 টাকা জামানতের জায়গা 50,000 টাকা করলো,
বৈষম্য বিরোধী আন্দোলন করার মধ্য দিয়ে ছাত্র জনতা ফ্যাসিবাদকে হটালো, সেই বৈষম্যের জায়গা তৈরি করে 50,000 টাকা করলো। সিডিসহ নেওয়ার ক্ষেত্রে 1 লক্ষ টাকা প্রথমেই লাগবে, একজন প্রার্থী প্রথমে লাগবে। আপনি ভোট করতে পারবেন, উনি করতে পারবেন, আমি পারবোই না। কথাটা বুঝছেন না? অর্থাৎ সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করবার পথ বন্ধ করে দেওয়ার জন্য এই কাজটা শুরু করেছে। রিক্সাওয়ালা ভাবে কথা এটা কে পাবে? রিক্সাওয়ালা পাবে, স্কুল শিক্ষক, সৎ মানুষ কেন 1 লক্ষ টাকা তাকে প্রথমেই ইনভেস্ট করতে হবে? আর 1 মিনিট দিতে 1 মিনিট। তো এটি হচ্ছে যে আরপিওতে এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো সাংঘর্ষিক, যেগুলো নিয়ে আমরা কমিশনে গিয়েছিলাম, আমরা কথা বলেছি। এবং এর মধ্য দিয়ে ভালো একটা নির্বাচন করবার জন্য যে প্রত্যাশা তাদের, সেটি বাস্তবে প্রয়োগযোগ্য বলে আমাদের মনে হয়নি। সুতরাং এগুলো অনেক জায়গায় রিপেয়ার করবো আছে, এগুলো নিয়ে কাজ করা উচিত, সেটা আমরা মনে করি। একই সাথে আরেকটি কথা বলি, সেটা হলো যে জাতীয় পার্টির যে কথাটা আলোচনায় এসছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে তারা বসছে। আমরা 2024 নির্বাচনের আগে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাথে গণতন্ত্র মঞ্চ বসছি, এরকম আরো অন্তর্যুগগুলো বলছি। অ্যাকচুয়ালি এসব পর্যবেক্ষক দলগুলো কি করে আমরা তখন বুঝবার চেষ্টা করেছি। তারা কিন্তু সরকার কিভাবে কি করতে চায় সেটারই মূলত এক ধরনের কার্যকারিতার ভিতরে থাকে। রাজনৈতিক দলগুলো এক ধরনের বৈঠক বসে। এখানে ইউরোপীয় ইউনিয়ন যেহেতু একটা বিদেশি সংগঠন, তারা জাতীয় পার্টির আমার 2টা সংগঠন বিভক্ত। শেখ হাসিনার আমলে কখনো এই জাতীয় পার্টি গুরুত্ব পায়, কখনো এই জাতীয় গুরুত্ব পায়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকবার এই সময় জাতীয় পার্টির এই একই চরিত্র, শেখ হাসিনার সময় চরিত্রটা, এটা প্রত্যাশিত ছিল না। এর পেছনে সরকার এবং বিরোধী রাজনৈতিক অংশীজন কারো না কারো এই ঘটনাটার সাথে সম্পৃক্ততা আছে। এগুলা সুখকর না, এটা চক্রান্তের একটি অংশ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, অতিথিরা যেমনটি বলছিলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে ঘাটতিগুলো এখন তাদের চোখে পড়ছে, সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। প্রবাসী ভোটার যারা, তারা 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালটের যে নিবন্ধন, সেটি আজকে থেকেই, অর্থাৎ রাত 12টার পর থেকেই শুরু হয়ে গেছে, এবং এটির জন্য যে এলাকা বা দেশ ভাগ করে দেওয়া হয়েছিল, সেটি আর এখন থেকে নেই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। এটি প্রবাসী ভাইদের জন্য একটি তথ্য অনুষ্ঠান শেষ করার আগে দিলাম। এছাড়া আমাদের অতিথিরা যে ধরনের পরামর্শগুলো দিয়েছেন নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে, এই পরামর্শগুলো প্রতিদিনই কোনো না কোনোভাবে আসছে। নিশ্চয়ই যারা নির্বাচন বাস্তবায়ন করবেন, আমাদের প্রত্যাশা থাকবে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের জন্য যেই পরামর্শগুলো নেওয়া প্রয়োজন তারা সেগুলো গ্রহণ করবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।